ওয়েলকাম। ডেমো দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি কিন্তু প্রার্থীদের উঠে আসছে। সেটা বিভিন্ন যে সমস্ত প্রার্থীরা এই কদিন ধরে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে যাচ্ছেন, তাদের বেশ কিছু ভুল সামনে আসছে। তারাই সেটা পরে হয়তো বুঝতে পারছে, যখন আমাকে পাঠাচ্ছে তাদের ক্লাসের অভিজ্ঞতাগুলো, ওভার টেলিফোন কথা হচ্ছে বা রেকর্ডিংগুলো পাঠাচ্ছে তারা নিজেদের অভিজ্ঞতা, সেখানে নিজেরাই বলছে স্যার আমি এই ভুলটা করেছি, আমি এই ভুলটা করেছি। একজনই যে অনেক ভুল করছে তা নয়, বিভিন্ন জনের ভুলগুলো আমি চাইছি আগামীতে আপনারা যারা যাবেন ইন্টারভিউ মুখোমুখি হতে, যাতে আপনাদের সেই সমস্ত ভুলগুলো না হয়। আমি সেই অভিজ্ঞতা থেকে কয়েকটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে ভুলগুলো আমরা একটু অন্তত শুধরে নেবার চেষ্টা করব। জানি আপনারা যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন, আপনার আগেও বলেছি আপনাদের যোগ্যতা মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই, না হলে এত দূর অব্দি আপনারা আসতে পারতেন না, আসার কথাও ছিল না। কিন্তু একটা ইন্টারভিউ যেহেতু একটা খুব চাপ থাকে, জীবনের একটা এত বড় পরীক্ষার সামনে কিছু সমস্যা কিছু ভুল আমাদের হয়। আমরা চেষ্টা করব সেই ভুলগুলোকে যত এররলেস করা যায় আমাদের ইন্টারভিউটাকে। এই ডেমনস্ট্রেশনের যে ভুলগুলো কমন আমি কয়েকজন ক্যান্ডিডেটের মধ্যে দেখেছি, ভাই বোনেদের মধ্যে, প্রথম হচ্ছে বিষয়ে ঢুকবার জন্য সময় অনেকে খুব বেশি নিয়ে নিচ্ছে। অনেকে এটা বলছে স্যার আমি না শুরুই করতে পারলাম না। গত পরশু দিনও একজন ছিলেন ওয়েস্টার্ন রিজিয়নে, তিনি বলছে স্যার শুরু করার আগে আমাকে বলছে যে প্রশ্ন করা শুরু করেছে। আসলে উনি, আপনি যখন পড়াচ্ছেন তখন কিন্তু আপনি ঘড়ির দিকে তাকাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না টাইমটা কোথা দিয়ে চলে যাচ্ছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বলে দিচ্ছে 2-3 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করুন। এবারে সেই সময়ের মধ্যে ডেমনস্ট্রেশনটা কমপ্লিট করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। এবার কখনো কখনো হয়তো বলে দিচ্ছে না, দেখুন বিচ্ছিন্নভাবে কাউকে অনেকটা সময়ও দিচ্ছে, সেই টপিকে পড়ে আসছি। তাহলে আপনাকে বিষয়ে যদি ঢুকতে না পারেন, হয়তো আপনি কোনো একটা উদাহরণ দিয়ে কল্পনাতে আপনি পড়াচ্ছেন, সেই রিয়েল লাইফ ক্লাসের সিচুয়েশনটাকে যদি আনতে যান, তাহলে সময়টা লাগবে, এটাই স্বাভাবিক। সেই সময়টাকে বাঁচিয়ে আপনাকে কিন্তু ওই 1 থেকে 1.5 মিনিটেও না, তার আগে কিন্তু টপিকে যেতেই হবে। বারবার বলছি, যদি আপনাকে না থামায় 6, 7, 8, 10 মিনিট আপনাকে ডেমনস্ট্রেশন দেয় করতে, তাহলে আপনি 1 মিনিটের মধ্যে বিষয়ে ঢুকুন, তারপর আপনি এক্সপ্লেইন করুন, বিভিন্ন পয়েন্ট আউট করুন, বোর্ড ওয়ার্ক করুন, সেটা নিয়ে কোশ্চেনিং করুন, সব ঠিক আছে। কিন্তু বিষয়ে 1 মিনিটের মধ্যে যদি আপনি না ঢুকতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য একটা ফল্ট হয়ে যাচ্ছে। হয়তো আপনি ডেমনস্ট্রেশন দিয়ে এসে পরে বুঝতে পারছেন, পরে বুঝে কিন্তু কিছু লাভ হবে না। এই ভুলটা অনেকেরই হচ্ছে। পয়েন্ট ওয়ান, নাম্বার ওয়ান এটা গেলাম। অর্থাৎ যথাসময়ে খুব দ্রুততার সাথে বিষয়ে ঢুকুন। এইটা যদি আপনি টপিকে না ঢুকতে পারেন, সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে। নেক্সট হচ্ছে বোর্ড ওয়ার্ক করার ক্ষেত্রে ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছে কেউ কেউ। এত দক্ষতা আপনাদের থাকা সত্ত্বেও, ট্যালেন্ট থাকা সত্ত্বেও হয়তো আপনার হবে না, অনেকেরই এটা হচ্ছে। স্বাভাবিক, একটা নার্ভাসনেস আসারই কথা, একটা চাপ থাকছে। বোর্ড ওয়ার্ক করতে যে অনেকেই ভুল করে ফেলছেন। বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে বোর্ড ওয়ার্ক করতে হবে না, তারপরে অনেক জায়গায় সেটা না বলার ফলে অনেকে করতে যাচ্ছেন। এইবার প্রথমে আসি ভুলগুলো কোথায় কোথায় হচ্ছে। প্রথমত ওই তারিখ কোথায় লিখবো, আর ক্লাস লিখতে যে এই জিনিসগুলো, বিষয় লিখতে যে টপিক লিখে ফেলছেন কেউ কেউ, এই জিনিসগুলো অভিজ্ঞতা থেকে, অনেকের অভিজ্ঞতা থেকে আসছে। তবে অনেক জায়গায় এটা কিন্তু এক্সপার্টরা ওভারলুক করে যাচ্ছেন। কিন্তু যে বিষয়টা যখন আপনাকে বলে দিচ্ছে বোর্ড ওয়ার্ক করতে হবে না, তখন আপনি তাহলে কি করবেন, এই সমস্যাটায় অনেকেই কিন্তু পড়ছেন। যখন আপনাকে বলে দিচ্ছে যে না, আপনাকে কোনো বোর্ড ওয়ার্ক করতে, আপনি ডাইরেক্ট টপিকে চলে যান। আপনি জাস্ট টপিকটাকে এই বোর্ডে লিখুন, যে বিষয়টা পড়াবেন। আপনি বাংলা বিষয় পড়তে চাইছেন, কোনো একটা কবিতা পড়াতে চাইছেন, কোনো একটা গল্প পড়াতে চাইছেন, ঠিক আছে, সেই গল্পটার নাম এখানে জাস্ট লিখুন, লিখে আপনি চলে যান। আমার ছেলেবেলা জাস্ট এই এই কথাটা এখানে লিখুন, আপনি আপনার টপিকে ঢুকে যান। আপনি ভূগোল পড়াচ্ছেন, ভূমিরূপ, এখানে জাস্ট ভূমিরূপটাই লিখুন, আপনাকে যেহেতু বলে দিয়েছে। আর বেশি সময় করতে যাবেন না, এটা কিন্তু আপনার জন্য মানে সঠিক হচ্ছে না, যেহেতু তারা মেনশন করে দিচ্ছেন এক্সপার্টরা। এবার আরেকটা বিষয় দেখুন, প্রথম দিন থেকে আমি এসএলএসটি ক্লাস করছি আপনাদের সাথে, প্রথম দিন থেকে ইন্টারভিউ ক্লাস যেদিন থেকে করছি, একটা কথাই বলে যাচ্ছি, আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার আই কন্ট্যাক্টটার উপরে কিন্তু আপনার ইন্টারভিউ ডেমনস্ট্রেশন অনেকটা নির্ভর করছে। চোখে চোখ রেখে কথা বলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্টারভিউ বোর্ডের সামনে 4 জন মেম্বার থাকছে, বোর্ড মেম্বার 4 জন থাকছে, এটা মোটামুটি কনফার্ম। সমস্ত জায়গাতেই 4 জনই ছিল, এক্সেপশনাল 2-1টা থাকতে পারে, জানি না। আমি এখন অবধি যত জনের, অন্তত 100 জনের অভিজ্ঞতা পেয়েছি কমপক্ষেও,
তাদের প্রত্যেকেরই একই কথা, 4 জন ছিল। ফলে তাদের প্রত্যেকের সাথে আপনার আই কন্টাক্ট মুভ হবে, কিন্তু একজনের দিকেই তাকে, হ্যাঁ কোনো একজন স্যার যখন কোশ্চেন করছে আপনি তার দিকে তাকাচ্ছেন, অ্যান্সারটা দেওয়ার সময় তাকে, যে স্যার বা ম্যাডামের কোশ্চেন তাকে একটু বেশি প্রায়োরিটি দেবেন, এটা ঠিক, কিন্তু বাকিদের সাথে আপনার কন্ট্যাক্টটা রাখতে হবে। ঠিক তেমনই এই ডেমনস্ট্রেশনের সময় আই কন্ট্যাক্ট অনেক ক্ষেত্রেই মানে ভুল হয়ে যাচ্ছে, এবং এই বিষয়ে পার্টিকুলার একজন ক্যান্ডিডেটকে কিন্তু বলা হয়েছে আপনি কোন দিক তাকিয়ে পড়াতে চাইছেন। এটা নর্দার্ন রিজনে কিন্তু একজন ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে আপনি কোন দিক তাকিয়ে পড়াচ্ছেন, তাহলে আপনি ক্লাসের ছাত্ররা দিক থাকলে ওদিক তাকিয়ে পড়াবেন। এইখানে আপনার একই কথা অনেকবার আপনারা জানেন, আমিও বলেছি যে আপনার যে বোর্ডে এক্সপার্ট 4 জন রয়েছেন তারাই আপনার এখানে স্টুডেন্ট, আপনাকে কিন্তু সেই দিকে তাকিয়ে পড়ানো, আপনাকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে, আপনার পাঠদান কৌশলটা দেখা হচ্ছে। আপনার জ্ঞানের গভীরতার থেকে বড় কথা এখানে আপনার পড়ানোর ভঙ্গিটা, কৌশলটা বিশেষ করে দেখা হচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার আই কন্ট্যাক্ট স্টুডেন্ট, আর ভাবুন একটা ক্লাসরুমে যখন আপনার স্যার বা ম্যাডাম পড়াচ্ছেন, আপনি স্টুডেন্ট ছিলেন, সে সময় স্যার বা ম্যাডাম আপনার দিকে তাকিয়ে থাকুক, এটা কিন্তু আপনার একটা ফার্স্ট প্রায়োরিটি ছিল তখন। অর্থাৎ শিক্ষকরা অন্যদিকে তাকিয়ে বা শিক্ষিকা অন্যদিকে তাকিয়ে যদি পড়াতো আপনার কেমন লাগতো? ঠিক আপনি যখন টিচার হবেন, আপনার স্টুডেন্ট আপনার কাছে সেটাই চাইছে যে আপনি তাদের দিকে তাকিয়ে কথাটা বলুন। আপনার ক্লাসটা আপনার চোখের দ্বারা কিন্তু কন্ট্রোল হয়, আপনার চিৎকারে নয়, আপনার শাসনে নয়, আপনার বেতের ভয়ে নয়, আপনার চোখের দ্বারা আপনার একটা ক্লাস আপনার কন্ট্রোলে থাকবে। তাহলে সেই জায়গাটা কিন্তু এক্সপার্টরা দেখতে চাইছেন আপনার আই কন্ট্যাক্টটাই। আই কন্ট্যাক্টটাকে কিন্তু ঠিক করবেন। আপনাদের বেশিরভাগেরই জানি ঠিক আছে, তবু একটু প্র্যাকটিস করুন, আয়নায় দাঁড়িয়ে ডেমো ক্লাসটা করুন, আয়নায় দাঁড়িয়ে একটু বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে একটু কথা বলুন, নিজের দিকে নিজের চোখে চোখ রেখে কথা বলুন, এই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে, আর একটা খুব মানে সিলি মিস্টেক, যদিও এটা আপনি বলে ফেলছেন অনেকে, এটা দুজনের অন্তত অভিজ্ঞতা পেয়েছি। কারণ আমি যখন ডেমনস্ট্রেশনটা দিচ্ছি ইন্টারভিউ রুমে, আমার সামনে তো আমার স্টুডেন্টরা নেই, আমার এক্সপার্টরা রয়েছে, বারবার বলছি, আপনারাও জানেন যে আমাকে কি করতে হবে, ওইটাকে একটা আইডিয়াল ক্লাসরুম ধরে পড়াতে হবে, তাই তো ওইখানটা। এবার আমার এক্সপার্ট তারা, তাদেরকে আমার তখন এক্সপার্ট মনে করলে হবে না, কাল্পনিক ছাত্র ধরে নেব। অনেকেই পড়াতে আপনি বলে ফেলছেন। এইবার একজনকে এরকম বলে, আচ্ছা ছাত্রদেরকে আপনি তাহলে আপনি করেই বলবেন, যদিও কথাটা হেসে বলেছে এবং ডেমো শেষ হওয়ার পরে বলেছে, তাকে মাস্টার মাঝখানে কিন্তু ইন্টারাক্ট করেনি। তাহলে সিলি মিস্টেক প্রথমে বললাম এটা একটা, আমি স্টুডেন্টদেরকে তুমি করেই বলবো, এটাই স্বাভাবিক। যখন আমি অন্য ইন্টারভিউ প্রসেসটা চলছে, আমি আমার এক্সপার্ট যারা আমার ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে অবশ্যই আপনি করে সম্বোধন করবেন, এটা নিয়ে কাউকে বলার কিছু নেই, আপনারা জানেন এবং সেটাই করবেন। কিন্তু পড়ানোর সময় কিন্তু তখন তুমিটাই আসবে। খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু বিষয়গুলোকে একটু নজর রাখার চেষ্টা করবেন। এবার একটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডেমো চলাকালীন বা জাস্ট শেষ হওয়ার সাথে সাথেই প্রশ্ন করবেই, এই প্রশ্নটা অনেকে ঘাবড়ে যাচ্ছেন, ভ্যাবা জায়গা খেয়ে যাচ্ছেন। অন্তত কমপক্ষে 10 জন, সংখ্যাটা বেশি হবে, এই অভিজ্ঞতাটা শেয়ার করেছেন যে স্যার এত তাড়াতাড়ি প্রশ্নটা করছে আর জানা জিনিস গুলিয়ে যাচ্ছে। আপনাকে জানা জায়গার থেকে প্রশ্ন করবে, অজানা জায়গার থেকে প্রশ্ন করবে না। এবারে এই যে আপনার বিষয়ের প্রশ্নে আপনি ভ্যাবা জায়গা খেয়ে যাচ্ছেন, গদা বাংলায় বললে, এই জায়গাটাকে রিকভারি করার উপায় কি আছে? উপায় আগেও আমি বলেছি অন্য ক্লাসে। আপনি প্রথমে যে বিষয়টা ডেমনস্ট্রেশন করছেন একটা জায়গায় নোট ডাউন করুন, করেছেন নিশ্চয়ই। নোট ডাউন করে সেখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কতগুলো প্রশ্ন হতে পারে আপনি এখনই রেডি করুন। আপনি যদি 2, 3, 4টে ডেমো রেডি করেন, সেই 2, 3, 4টে একটা ডেমো করে ধরুন একটা খাতায়, সেখান থেকে সম্ভাব্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুঁজুন কত প্রশ্ন হতে পারে। প্রথম থেকে একটা কথা বলা হচ্ছে যে যত বেশি প্রশ্ন করতে পারবেন এক্ষেত্রে আপনার সফলতার হার তত বেশি। আপনি প্রশ্ন তখনই করতে পারবেন যখন আপনার উত্তরটা জানা আছে, অথবা কোনো উত্তর জানা নেই এমন প্রশ্ন আপনি নিজে যদি করতে পারেন, সে উত্তর আপনি আবিষ্কার করবেনই করবেন, নাহলে রাতে আপনাকে ঘুমোতে দেবে না সেই প্রশ্ন। এটাই স্বাভাবিক প্রত্যেকের ক্ষেত্রেই। মানে সাকসেসের প্রথম পয়েন্টে আপনাকে প্রশ্ন করতে জানায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা নিজেই রেডি করুন, ভ্যাবা জায়গা খাবেন না, খুব স্মার্টলি উত্তরটা দিতে পারবেন। আর একটা প্রশ্নজনিত সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের কোশ্চেন করা। ভুলেই যাচ্ছি আমরা অনেকে হয়তো। একটা ক্লাসে কিন্তু আমার পড়ানোটা কতটা সঠিক হলো, ছাত্রদের কাছে কতটা গেল, সেটা কি করে বুঝি আমরা? প্রশ্ন করার মধ্যে দিয়ে, একদম স্বাভাবিক। তাহলে হয়তো আমার 2-3 মিনিট ডেমনস্ট্রেশনে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না, কিন্তু 6-7 মিনিট ডেমনস্ট্রেশন দিচ্ছেন,
স্যার আমি না প্রশ্ন করতে ভুলে গেছি। কেমন লাগে ভাবুন, কোনো একজন ক্যান্ডিডেট যদি এটা বলে, আপনি 7 মিনিট 8 মিনিট ডেমো দিয়েছেন, আপনি একটা প্রশ্ন করেননি লাস্টে। না স্যার আমি ভেবেছিলাম তারপরে করব। তখন আমাকে বুঝে, আপনাকে 7 মিনিট 8 মিনিট টাইম দিয়েছে, আপনি প্রশ্ন করতে পারেননি। এইটা না। এবার এমনও হতে পারে, বা হতে পারে বলা ভুল, হয়েছে আপনাকে 2-3 মিনিটের মধ্যে থামিয়ে দিল, ঠিক আছে আপনি আসুন। আচ্ছা, এখান থেকে আপনি ছাত্রদের কি ধরনের প্রশ্ন করতে পারেন? অর্থাৎ খুব চট জলদি কিছু প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো কোন প্রশ্ন? যে প্রশ্ন আপনি নিজের জন্য রেডি রেখেছিলেন, সেই প্রশ্নগুলোই কিন্তু আপনি ছাত্রদের জন্য নিতে পারেন বা প্রশ্নগুলো করতে পারেন। প্রশ্ন করার দক্ষতাটা তো আমরা জানি শিক্ষকের যে গুণাবলী আছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ গুণ, যেটা জ্ঞানের গভীরতা, মনোবিদ্যার জ্ঞান, তারপরেই দরকার প্রশ্ন করার দক্ষতা। একজন শিক্ষকের অন্যতম গুণ এটি। তাহলে আমাকে প্রশ্ন করার কৌশলটা, যে কোনো বিষয় থেকে তাৎক্ষণিক প্রশ্ন করার, এবং একটা জিনিস মাথায় রাখবে, যদি আপনাকে প্রশ্ন করতে বলে কখনোই 3টে প্রশ্ন যদি আপনি করবার সুযোগ পান, 3টেই জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু নয়। আপনার প্রশ্নের মধ্যে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতার ভ্যারাইটি থাকবে। এবার দক্ষতা ওখানে না করতে পারলে অন্তত বোধমূলক কিছু প্রশ্ন আপনি রাখতে হবে। সবগুলোই এমন প্রশ্ন নয় কি, কেন, কিভাবে। আপনি একটু ঘুরিয়ে করুন প্রশ্নগুলো। আর এই বিষয়গুলো আজকে অন্তত যে বিষয়টুকু আলোচনা করলাম, খুব কমন জিনিস, কোনো নতুন কিছু নেই, যা আমাদের কাছে কিন্তু আপনাদের কাছে বিষয়গুলো খুব সহজ বিষয়। কিন্তু আমরা ইন্টারভিউ বোর্ডের কাছে যে একটু নার্ভাস হয়ে যাবই, এটা স্বাভাবিক। যেদিন আমি ইন্টারভিউ দিতে গেছি আমিও প্রচুর নার্ভাস হয়েছি, এটাই স্বাভাবিক। যে যত বড়ই কথা বলুন না কেন, যত বড় পাণ্ডিত্যই তার থাকুক না কেন, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই সিলি মিস্টেকগুলো আমরা যদি একবার চোখ বুলিয়ে যাই, অন্তত এই কটা ভুল আমাদের আর হবে না। আশা করি আপনাদের কিছুটা কাজে লাগবে। আমার কাছে আরও কিছু এরকম সমস্যা আসছে, আমি শর্ট আউট করছি, আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।